নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম এনকে ডিজিটালের অনুষ্ঠান থার্ড আই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বক্তব্য এখন বেশ জনপ্রিয়, খুব ভাইরাল। সকালে জমা, বিকেলে খরচ। এই জমা খরচের হিসাব নিকাশ হয়তো মানুষের আয় ব্যয়ের কথা বলতে চেয়েছিলেন তিনি, কিন্তু নিন্দুকেরা কথার অন্য মানে করে বসলো। অনেকেই বলছেন কারোর নামে খুন, ধর্ষণের মতো ঘৃণ্য বর্বরচিত অভিযোগ থাকলে তাকে সকালে থানায় জমা করে রাত্রে বিচার ব্যবস্থার তোয়াক্কা না করেই ঢিচকা করে দিয়ে খরচের কথা। এটা অবশ্য নিন্দুকেদের কথা। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এই কথা বলতে চাননি। তিনি হয়তো মানুষের জমা খরচের হিসেবের কথা, রোজগার খরচের হিসেবের কথাই বলেছেন, আমি ঠিক জানি না। তবে জমা খরচের কথা তো তিনি বলেছেন। এই জমা খরচের কুটকচালিতে যাব না, কিন্তু পুলিশের আচরণ নিয়ে খান কিছু কথা আপনাদেরকে বলবার আছে, একটু বলতে হবে। দেখুন, একটা স্যাটায়ার পোস্ট করে 10 দিনের জেল খেটে আসার পর এই কথাগুলো বলছি। চারিদিকে দেখছি পুলিশ অতি সক্রিয়তার ছবি। যে পুলিশের চোখ মমতা ব্যানার্জির আমলে বিরোধীদের ছোড়া পাথরে রক্তাক্ত হতো, মার খেত পুলিশ প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন সেই পুলিশই কিন্তু অন্য ভূমিকায়। কখনো লাঠি উঁচিয়ে, কখনো আবার ঢিচকাও। রাজ্য জুড়ে অলিখিত পুলিশের রাজ চলেছে। সঙ্গে দোসর সেন্ট্রাল ফোর্স। নির্বাচনের এতদিন পরেও সেন্ট্রাল ফোর্স রয়ে গিয়েছে, তার মানে রাজ্যের পুলিশ ততটা কিন্তু কর্মক্ষম নয়। এর আগে দেখেছি বিশেষ বিশেষ ক্ষেত্রে সাদা অথবা খাকি পোশাকের পাশাপাশি জলপাই রঙের পোশাকের, ক্যামোফ্লেজ পোশাকের ছড়াছড়ি, কিন্তু এখন সব ঘটনাতেই সাদা বা খাকি উর্দির চেয়ে ওই ক্যামোফ্লেজ উর্দির সংখ্যাটাই বেশি। তার মানে কি ধরে নিতে হবে সাদা বা খাকি পোশাকের সক্ষমতার উপরে রাজ্য সরকারের আর ততটা ভরসা নেই? তাই এইসব ক্যামোফ্লেজ পরা কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে। বিরোধী নেতাদের অর্ধনগ্ন করে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর সময় অবশ্য ক্যামোফ্লেজ উর্দির নজর খুব একটা পড়ছে না। তবে ডিম থেরাপির সময় তাদের নিষ্ক্রিয় থাকতেও দেখা যাচ্ছে। আমরা দেখেছি মহুয়া মৈত্রের ভিডিওতে, তিনি লাইভ করে দেখিয়েছেন। বেশ কিছু ডিম সাদা অথবা খাকি উর্দির ওপরেও কিন্তু পড়ছে, জলপাই উর্দির গায়ে পড়ছে, এমন কিন্তু আমরা দেখিনি এখনো। নিচু অংশের পুলিশ কর্মীরা না চাইলেও এখন বেশ খানিকটা মারমুখী হয়ে উঠছেন পুলিশ প্রশাসন। তারপর ধরুন ওই বারুইপুরের যে পুলিশ অফিসার ঢিচকাওয়ের মতো পুণ্যের কাজটা করলেন, তার রাতের স্বপ্নেও কি প্রতিদিন ওই ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ হচ্ছে না? স্বপ্নে কি তিনি দেখছেন না সেই ঘটনার কথা প্রতি রাতে? যে পুলিশের অফিসারেরা কোমরে দড়ি বেঁধে ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছেন, তারাও কি যত বড় অপরাধী হোক না কেন তার অপমানে আদিম উল্লাসে কয়েকটা গ্লাস নিজেদের সাথে পরস্পরের ঠোকাঠুকি করে চিয়াস করতেও পারছেন? একটা গ্লানি কি আদৌ কোনো কাজ করে না এইসব ঘটানোর পর? পুলিশেরাও তো মানুষ, প্রকৃত মানুষ হলে তো করাই উচিত। যাই হোক, মানুষ হয়ে মানুষকে মেরে নিশ্চয়ই কারুর মধ্যে একটা আদিম উল্লাস কাজ করে। বিশেষ করে বিপরীত দিক থেকে যখন প্রত্যাঘাতের সুযোগ থাকে না, তখন নিরস্ত্র মানুষকে পিটিয়ে বা ঢিঁচকাও করে দিয়ে কিছু মানুষ নিজেদেরকে বীর বীর মনে করলেও আদৌ কোনো বীরত্ব আছে কি নিরস্ত্র মানুষের রক্ত ঝরিয়ে? দেখবেন যেসব বাচ্চারা ছোটবেলায় বাবা মায়ের কাছে বেশি বকাঝকা খায় বা মার খায়, প্রথম দিকে তারা ভয় টয় পেলেও কয়েক বছর পর থেকে সেই বাচ্চারাই বেশি বেপরোয়া হয়ে ওঠে। সারা রাজ্যে এত পুলিশের লাঠি চলতে শুরু করেছে, তাতে একদিন বিরোধীরা তো বটেই, সাধারণ মানুষের মধ্যে একটা বেপরোয়া মনোভাব চলে আসতে বাধ্য। সেটা রাজ্যের আইন শৃঙ্খলার জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়, আমরা সেটা চাইও না। তবে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন আছে। সকালে জমা, বিকালে খরচ বাড়বার হিসেব বাড়তে থাকলে সকালে খরচা হয়ে যাওয়া ব্যক্তির সাগরেদেরা তারা সাদা কিংবা খাকি পোশাক দেখে কি ফুল ছুড়বে? এই যে ডেমোক্রেসি বা ডেমোক্রেসি যাই বলুন না কেন, আপনি ডেমোক্রেসি বলতে পারেন, আমি ডেমোক্রেসি বলতে পারি। আমি যদি ডেমোক্রেসি বলি, আপনিও ডেমোক্রেসি বলতে পারেন। এই যে ডেমোক্রেসি রাজ্যে শুরু হয়েছে, এ বড় সংক্রামক। অন্য রাজ্যেও কিন্তু ছড়াবে, এই রাজ্যেও আবার ফিরে আসবে এই ডেমোক্রেসি। তাতে লাভ কারুর হবে কি? মাঝখান থেকে শিশুদের পাত থেকে ডিম উঠে যাবে, আর চা ওমলেটের সাথে খাওয়া বন্ধ হয়ে যাবে আমার আপনার বিপুল ডিমের চাহিদার কারণে। এমনি ডিমের দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে।
এই হিংসা প্রতিহিংসার রাজনীতি, সমাজনীতি বন্ধ করতেই হবে সরকারকে। বর্তমান সরকারকে এই হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতেই হবে। উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার নীতি থেকেও সরতে হবে সরকারকে, নয়তো এই হিংসার আগুন নিভবে না কোনো দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি বলতেন বদল হবে, বদলাও হবে, তাহলে আজ যা হতে পারত আজ সচক্ষে তো সেটা দেখতে পাচ্ছি। এরপরে আসবে পঞ্চায়েত আর পুর নির্বাচন। এই লোকাল বডি নির্বাচনে যে পরিমাণ হিংসা বাংলায় হয়, মানুষের লাশ পড়ে এই বাংলাদেশে, তা পৃথিবীর কোনো সভ্য সমাজে হয় না। এই হিংসার আগুন তো তখন দাবানলের চেহারা নেবে। তার জন্য এখন থেকেই প্রশাসনকে সজাগ থাকতে হবে, সংযত হতে হবে, সহনশীলতা দেখাতে হবে। পুলিশ যেন সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ না হয়ে ওঠে, ভয়ের কারণ যেন না হয় পুলিশ, মানুষের যেন বন্ধু হয়ে উঠতে পারে পুলিশ। রাজ্যে প্রতি 100 জন মানুষের মধ্যে অন্তত 90 জন মানুষ কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত থাকেন না। 90% মানুষ কোনো অপরাধের সাথে যুক্ত থাকেন না বা থাকতে চানও না। মাত্র 10% মানুষ যারা অপরাধ করে তাদের বিচার হওয়ার আগেই যদি লাঠি চলে, ডিম্বাস্ত্র প্রয়োগ হয় বা ঢিচকাও হয়, এবং যারা এগুলো করছে তারা যদি প্রশ্রয় পায় কিংবা দিনে জমা রাতে খরচ হয়ে যায়, সেই খবরের ঢালাও লাগাতার প্রচারও হয়, কিছু সাদা বা খাকি পোশাকের লোক যেমন অতি উৎসাহী হয়ে উঠবেন, আরও অত্যাচারী হয়ে উঠবেন, আবার কিছু লোক আত্মগ্লানিতে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন, যার কোনোটাই কিন্তু আমাদের কাছে কাম্য নয়। তাই জমা খরচের কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। ভয় দেখিয়ে পাওয়া জয়ের অস্তিত্ব হয় ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য। ভয় দেখিয়ে বেশি দিন মানুষের মন জয় করে রাখা যায় না। ক্ষমতার অপপ্রয়োগ বহু শাসকের নির্মম পরিণতি ডেকে এনেছে। আমরা সারা পৃথিবী জুড়ে এর অজস্র উদাহরণ ইতিহাসের পাতায় পড়তে পারি, দেখতে পারি, এখনও আছে। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত সকলের। অশীতিপর বৃদ্ধ কিংবা স্কুলের হেডমাস্টারের গায়ে ডিম ছুঁড়ে হিম্মতওয়ালা সাজা যায়, হিম্মতওয়ালা হওয়া যায় না। কারণ ওপরওয়ালাই শেষ কথা বলে। গণতন্ত্রে ওপরওয়ালা হলো সাধারণ মানুষ, আমার আপনার মতন মানুষ। একদিন চুপি সারে তারা বাম দুর্গের অবসান ঘটিয়েছিল। দুপুর 12টা পর্যন্ত সেদিন তৃণমূলীরা বুঝতে পারেনি যে তারাই ক্ষমতায় আসছে। ঠিক একইভাবে 4 মের সকাল পর্যন্ত অতি বড় বিজেপি সমর্থকও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন 208 আসন পেয়ে তারা ক্ষমতায় আসবেন কিনা। মানুষ একদিন টুক করে বদল করে ফেলেন তার মত। হঠাৎ করে ভোট বাক্সের সামনে গিয়ে মত বদল করে ফেলেন। সামনে দেখাচ্ছেন তিনি হয়তো একটি রাজনৈতিক দলের বিরাট হোমড়া চোমড়া সমর্থক, ফেসবুকে পোস্ট করছেন, কিন্তু ভোট দেওয়ার সময় তিনি কিন্তু তার মত বদলে ফেলেন। বাম থেকে তৃণমূলে আসার সময় যা দেখেছি, তৃণমূল থেকে বিজেপিতে আসার সময়ও একই জিনিস দেখলাম। রাজনৈতিক দলগুলো এই জমা খরচের হিসেবের হদিশই পায় না। পূর্ব মেদিনীপুরের রামনগরে এক বৃদ্ধের গায়ে ডিম ছোড়ার প্রতিবাদ কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি, করেছেন পথ চলতি সাধারণ মানুষ। তারপর সেই ডিম ছুঁড়ে মারা ভদ্রলোকের করুণ পরিণতিও কিন্তু ভাইরাল হয়েছে। তিনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে। এটাকে যদি শুরু বলে ধরে নিই, শেষটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। যেভাবেই হোক বিজেপি রাজ্যের ক্ষমতায় এসেছে, তাদেরকে অভিনন্দন, তাদেরকে শুভেচ্ছা, তারা ভালো কাজ করুন, এটা আমরা চাই। কিন্তু সাংগঠনিকভাবে আজও তাদের থেকে অনেক বেশি শক্তিশালী তৃণমূল। হ্যাঁ, কালীঘাট তৃণমূলের কথা বলছি। কালীঘাট তৃণমূল আজও শক্তিশালী। তারা দল উপদলের নানা টানাপোড়েনে অপ্রত্যাশিতভাবে খানিকটা ঝিমিয়ে পড়েছে। কর্মীরা একেবারে ঘুমিয়ে পড়েনি। ঝিমোনো আর ঘুমোনো এক জিনিস নয়। আর একটা জোর কা ঝটকা ধীরে সে লাগলে কিন্তু সে ঘুম ভাঙবে। তখন সামাল দেওয়াটা কি এতই সহজ হয়ে যাবে, নাকি আরও সেন্ট্রাল ফোর্স আনিয়ে রাজ্য পুলিশকে অকর্ম প্রমাণ করতে হবে? আমরা জানি না। এর উত্তর পেতে আমাদের হয়তো খুব বেশি দিনের অপেক্ষা করতে হবে না। 2029-এর লোকসভা ভোট তো এসেই পড়ল। কি হবে আমরা জানি না, কিন্তু আগাম জানিয়ে রাখি, কেন্দ্রের বিজেপি আজও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নেই। এর আগে লোকসভায় তারা 303টে আসন পেলেও এবারে তাদের আসন সংখ্যা কমে গিয়ে 240। উত্তরপ্রদেশের ভোট 6-7 মাসের মধ্যে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ জিতেও আপাতত বেশ অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। হিন্দুত্ব, দেশভক্তি এসবের পর নির্বাচন কমিশন এবং সেনাবাহিনীর প্রয়োগ আমরা দেখে নিয়েছি, সাজোয়াগাড়ি আমরা দেখে নিয়েছি। এবার নতুন কোনো পাঁয়তারা কষতে হবে কিন্তু বিজেপিকে। তাই
তাই রাজ্যে রাজ্যে এসে গিয়েছে গুন্ডা দমনের মতন এক ভয়ঙ্কর আইন। এই আইনে বলা আছে, সরকার যদি কাউকে গুন্ডা বলে মনে করে, হ্যাঁ, শুধু সন্দেহের কারণেই 1 বছর বিনা বিচারে বন্দি করে রাখতে পারে। যেখানে খুশি, যার বাড়িতে খুশি, তারা সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালাতে পারে। তল্লাশির সময় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক কিনা আমি জানি না, তবে যে কোনো মানুষকে গুন্ডা দাগিয়ে তাকে 1 বছর বিনা বিচারে জেল খাটানোর সুবন্দোবস্ত কিন্তু এই আইনে করা আছে। আরও একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হলো সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার ব্যক্তিত্ব এবং বক্তব্যের আমি একজন গুণগ্রাহী এবং আমি একজন ভক্ত বলতে পারেন, তাও বলছি, তিনি বলছেন ফরওয়ার্ড ব্লককে গুন্ডা দল বলছেন, কারণ তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নাকি ইট ছুঁড়ে রক্তাক্ত করেছিল। যদিও এই কথার বা এই তথ্যের কোনো প্রামাণ্য দলিল আমি ইতিহাসে খুঁজে পাইনি, এখনো পর্যন্ত পাইনি। যেদিন থেকে তিনি বলেছেন আমি ইতিহাস বই ঘাটাঘাটি করে শেষ করে ফেলেছি, শ্যামাপ্রসাদকে নিয়ে বহু তথ্য পেয়েছি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা বা তাদের যারা ক্যাডার তারা ঢিল ছুঁড়ে রক্তাক্ত করেছিল এমন তথ্য কোনো রেকর্ডে পাইনি। আপনারা জানলে আমাদের জানাবেন একটু। তবে তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। যদিও শ্রমিক ভট্টাচার্য নেতাজির নাম নেননি, কিন্তু নেতাজির দল ফরওয়ার্ড ব্লককে গুন্ডাদের দল কিন্তু বলেছেন। প্রকারান্তরে নেতাজিকেই গুন্ডা দলের নেতা সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। যে দলের নেতা নেতাজিকে গুন্ডা দলের পান্ডা বলে ঠাউরাতে পারে, তারা সিপিএম, কংগ্রেস, তৃণমূল নেতাদের ভোটের 7 বা 8 মাস আগে গুন্ডা সন্দেহের কারণে 1 বছর বিনা বিচারে জেলে আটকে রাখতেই পারে, ভোটে অংশ নিতে তাদের নাও দিতে পারে, এবং এই গুন্ডা দমন আইনের প্রভিশনও আছে, ভোট মিটলে তাদেরকে ছেড়েও দিতে পারে। এইসব পায়তারা কিন্তু কষা শুরু হয়ে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন নতুন নতুন আইন এনে জনসুরক্ষার নামে নিজেদের দলের সুরক্ষা করতে চাইছে। মানে তা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার। তিনি কি বলেছেন? তিনি বলেছেন 34 বছরের হারমাদ এবং 15 বছরের গুন্ডাদের দমন করতেই নাকি এই গুন্ডা দমন আইনের প্রয়োজন হয়েছে। কথাটা আমি পুরো শুনিনি, আমি অন্য একজনের মুখ থেকে শুনে বলছি, সূত্র মারফত বলছি। আমি কিন্তু আর বাকিটা বলবো না। 15 বছরের গুন্ডা এবং 34 বছরের হারমাদদের দমন করতেই নাকি এই গুন্ডা দমন আইন। ভোটের সময় কাদের গুন্ডা মনে করবে পুলিশ প্রশাসন আমরা জানি না। আমি বাকিটা বলতেও চাইছি না আপনাদেরকে, কে জানে কথাগুলো আবার সরকারের কাছে গুন্ডামি বলে মনে হবে কিনা। একেই তো বিনা কারণে 10 দিন জেল খেটে এসেছি, আরও 1 বছর বিনা বিচার টিচার ছাড়াই হয়তো জেল খাটিয়ে ছাড়বে। আপনারা বুদ্ধিমান দর্শক, আশা করি আমার আজকের প্রতিবেদনের ইঙ্গিতটা আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায় এনকে ডিজিটালের ইউটিউব চ্যানেলে থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in.